আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এশিয়া কাপ সামনেই চলে আসছে, সেটার প্রস্তুতি হিসেবে আমরা সবাই কিন্তু বিভিন্ন ধরনের পরিসংখ্যান অ্যানালাইসিস করছি। আমরা বিভিন্ন ধরনের স্ট্রেংথস উইকনেসেস দেখছি প্রত্যেকটা দলের, এবং তাদের সম্ভাবনার কথা আমরা বেশ কয়েকবার বলার চেষ্টা করেছি। আমার প্রিভিয়াস একটা ভিডিওতে বেসিক্যালি এবারের এশিয়া কাপের যে 5টা দল মোটামুটি ফাইট দেওয়ার মতো একটা অবস্থায় রয়েছে, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশ, এই দলের টপ 6 ব্যাটিং লাইন আপসের শক্তি এবং দুর্বলতা নিয়ে বিশ্লেষণ করেছিলাম। আজকের ভিডিওতে আলোচনা করব এই 5টা দলেরই যেই 5জন বাঁহাতি পেস বোলার আছেন তাদের শক্তি এবং দুর্বলতা নিয়ে, এবং তাদের ভালো করার সম্ভাবনা কতটুকু, এবারের এশিয়া কাপে কতটুকু ইম্প্যাক্ট তারা রাখতে পারবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে অবশ্য যে ব্যাপারটা বলে রাখা দরকার সেটা হচ্ছে এই 5জনকে সিলেক্ট করার পেছনে মূল যে ব্যাপারটা ছিল, দলে তাদের থাকার সম্ভাব্য জায়গাটা, কারণ স্কোয়াড কিন্তু এখনো ঘোষণা হয়নি, তবে বোঝাই যাচ্ছে যে এই 5জনই দলে থাকবেন, স্টার্টিং 11-এ থাকবেন এবং দলের বোলিং অ্যাটাকটাকে লিড করবেন। সেই জায়গা থেকে খুব ইউনিক একটা বিষয় কিন্তু আমাদের চোখে পড়ছে যে প্রত্যেকটা দলেই একজন করে প্রিমিয়াম বাঁহাতি পেস বোলার রয়েছেন। বাংলাদেশে যদিও 2জন রয়েছেন, মুস্তাফিজের সাথে শরীফুলও আছেন, তবে মুস্তাফিজকেই মেইন ক্যাটাগরিতে আমি রাখছি। এবং সেই সাথে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, যিনি রিসেন্টলি কামব্যাক করেছেন আবারও টি-20 স্কোয়াডটায়, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পাকিস্তান টি-20 সিরিজে খেলেছে, সেই সিরিজটায় শাহিন শাহ আফ্রিদি খেলেছেন। ইন্ডিয়ার পক্ষে অবশ্যই আশদীপ সিং এর কথা বলতে হবে এই মুহূর্তে, দলের প্রিমিয়াম লেফট আর্ম পেসার টি-20 ফরম্যাটে। সেই সাথে ফাজল হক ফারুকি, যিনি কামব্যাক করেছেন এই আফগানিস্তান দলটা, এবং তাকেও আমরা ইনজুরি ফ্রি পেলে অবশ্যই আফগানিস্তানের পেস বোলিং লাইন আপটাকে লিড করতে দেখব। এবং সেই সাথে শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্ডো, যিনি 2015-তে ডেবিউ পাওয়ার পর অনেক দিন যাবৎ অন অ্যান্ড অফ থাকার পর এখন কিন্তু বেশ রেগুলারলি শ্রীলঙ্কা দলকে রিপ্রেজেন্ট করছেন টি-20 ফরম্যাটে। এই 5জনের বিশ্লেষণে যাওয়ার আগে আরও একটা বিষয় আলোচনা করা যেতে পারে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স ফ্যাক্টর। ডেবিউ যদি বলি, মুস্তাফিজুর রহমান এবং বিনুরা ফার্নান্ডো এই দুজনের অভিষেক হয়েছিল 2015-তে। এরপর 2018-তে শাহিন শাহ আফ্রিদির অভিষেকটা হয় পাকিস্তানের জন্য, 2022-এ আশদীপ সিং এবং 2021-এ ফাজল হক ফারুকি তারা ডেবিউ করেছেন নিজেদের ন্যাশনাল টিমের হয়ে টি-20 ফরম্যাটে। এবং তুলনামূলকভাবে আমরা যদি দেখি এক্সপিরিয়েন্স ফ্যাক্টর ওয়াইজ, ম্যাচ সংখ্যার ফ্যাক্টর ওয়াইজ, এবং সেই সাথে কে কত উইকেট পেয়েছেন, কত ইকোনমিতে বল করেন, তাদের স্কিলগুলো কোথায়, সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে গেলে একটা পরিসংখ্যানের দিকে আপনাদের চোখ রাখতে হবে। কম্পারেটিভ স্ট্যাটসগুলোর দিকে যদি যাই, মুস্তাফিজুর রহমান এই 5জনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ খেলেছেন, 111টা ইনিংসে তিনি বল করেছেন এবং সেখানে 139টা উইকেট। এই মুহূর্তে টি-20 ইন্টারন্যাশনালসে 5th হাইয়েস্ট উইকেট টেকার মুস্তাফিজুর রহমান, 139টা উইকেট পেয়ে, এবং তার বেস্ট বোলিং ফিগার ইউএস এর সঙ্গে 10 রানে 6টা উইকেট, অ্যাভারেজ 21.02, যেটা টি-20 হিসেবে মোটামুটি ভালো একটা অ্যাভারেজ। এবং সেই সাথে ইকোনমিটা 7.5-এর নিচে, যেটা আসলেই খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। শাহিন শাহ আফ্রিদি 81 ম্যাচ, 104টা উইকেট, 22 রানে 4 উইকেট তার সেরা বোলিং ফিগার, 22.25 তার অ্যাভারেজ, এবং তারও ইকোনমিটা 8-এর নিচে রয়েছে, অর্থাৎ 7.88। আশদীপ সিং অন্যদিকে সবচেয়ে ফাস্ট রাইজিং একজন ক্রিকেটার বলা যেতে পারে। 63 ম্যাচ থেকে ইতিমধ্যে 99টা উইকেট তিনি পেয়েছেন টি-20 ইন্টারন্যাশনালসে, এবং আরও একটা যদি উইকেট পেয়ে যান তার পরবর্তী ম্যাচটাতেই, তাহলে তিনি 4th ফাস্টেস্ট বোলার হিসেবে 100 উইকেট টি-20 ইন্টারন্যাশনালে ছুঁয়ে ফেলার রেকর্ডটা করবেন। এত কম সময়ের ভেতরে, 3 বছরের ভেতরেই ঈর্ষণীয় একটা পারফরমেন্স দিয়েছেন আশদীপ সিং ওয়ার্ল্ড ক্রিকেটে টি-20 ফরম্যাটে। বেস্ট বোলিং ফিগার 9 রানে 4 উইকেট, অ্যাভারেজটা এই 5জনের মধ্যে সবচেয়ে বেস্ট, এবং সেই জায়গাটায় অবভিয়াসলি দেখছি 18.3 তার অ্যাভারেজ, এবং তারপর তার ইকোনমিটা একটু হায়ার দিকে রয়েছে, 8.29 তার ইকোনমি রেট। ফাজল হক ফারুকি 43টা ম্যাচ খেলেছেন, 54টা উইকেট রয়েছে, অর্থাৎ 50+ উইকেটস ইতিমধ্যেই তুলে ফেলেছেন। বোলিং অ্যাভারেজটা বেশ ভালো তার, 19.09, এবং সেই সাথে বেস্ট বোলিং ফিগারটা 9 রানে 5 উইকেট, এটাও একটা দারুণ বিশ্লেষণ। এবং সেই সাথে ইকোনমি রেটটা এই 5জনের মধ্যে সবচাইতে ভালো, 6.70। বিনুরা ফার্নান্ডো অনেক আগে ডেবিউ পেয়েছেন, তবে দলের সঙ্গে বেশিরভাগ সময় ছিলেন না, রিসেন্ট টাইমে আবারও দলে যুক্ত হয়েছেন। 23টা ইনিংস থেকে 22টা উইকেট পেয়েছেন, সব মিলিয়ে বেস্ট বোলিং ফিগার 31 রানে 3 উইকেট, অ্যাভারেজটাও একটু উপরের দিকে 29.7, এবং ইকোনমিটাও 8-এর উপরে রয়েছে তার, 8.36। এই 5জনের মধ্যে সবচেয়ে বেশি ইকোনমি রেট, সবচেয়ে বেশি অ্যাভারেজ, এবং সবচেয়ে খারাপ বেস্ট বোলিং ফিগার, এবং সবচেয়ে কম উইকেট, সবকিছুই কিন্তু বিনুরার পাশেই যাচ্ছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা যদি যাই যে আসলে এই নাম্বারসগুলো আসলে কি এন্টেল করে, এমন কিছু ফ্যাক্টরস রয়েছে যেগুলো কিন্তু এই নাম্বারসগুলো এন্টেল করে না। সেটা হচ্ছে
কে কোন জায়গায় বেস্ট বোলিংটা করতে পারেন। কম্প্যারেটিভলি আমরা যদি চিন্তা করি, আর্শদীপ সিং তার ব্যালেন্সটা খুবই ভালো, নতুন বলে বল করতে পারেন, সেখানেও উইকেট তুলে নেন, সুইং পান খুব দারুণ, তার বলে যথেষ্ট গতি আছে, পেস ভ্যারিয়েশনটা খুব ভালো কাজে লাগান, ডেথ ওভার্সে ইয়র্কার দিতে পারেন, পরিপূর্ণ একজন বোলার যদি বলতে হয় টি-20 ক্রিকেটে। আমার মনে হয় আর্শদীপ সিং সেই ক্যাটাগরিতে খুব ভালোভাবে যান এবং তার নিয়ন্ত্রণটা খুবই খুবই ইম্পর্টেন্ট হয় ইন্ডিয়ার জন্য, এবং খুব রাতারাতি তিনি ইন্ডিয়ার মেইন টি-20 ইন্টারন্যাশনাল পেস বোলার হয়ে গেছেন বলা যেতে পারে বিগত 2 বছরের মধ্যে, জাসপ্রীত বুমরাকে যদি আমরা বাদ দেই। ওকে, এবারে আমরা আসি মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে। তাকে নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়েছিলাম অবশ্য, মুস্তাফিজের ওভারঅল ক্যারিয়ারটা নিয়ে। তিনি শুরু করেছিলেন 2015-তে, একেবারে ধূমকেতুর মতো তার রাইজটা হয়েছিল, আইপিএল এর সুযোগ পেয়েছেন বেশ কয়েকবার, এখন পর্যন্ত তাকে আইপিএল এর দলগুলো ডাকতে থাকে। মুস্তাফিজের মূল যে ব্যাপারটা, তার রাবার রিস্ক, তার কাটার সবাই জানেন, কিন্তু অনেক সময় অনেকে খেলতে পারেন না। যখনই পিচটা কন্ডিউসিভ হয়, খানিকটা স্লোয়ার সাইডে থাকে, যখন বলটা গ্রিপ করে, সেই সময় কিন্তু মুস্তাফিজ খুবই এফেক্টিভ হয়ে যান। এবং মুস্তাফিজকে বাংলাদেশ সাধারণত নতুন বলে একটা দুটো ওভার দিলেও শেষের দিকের ওভারগুলোর জন্যই তাকে রাখা হয়। বাংলাদেশের মূল ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে মুস্তাফিজ এবারে এশিয়া কাপে ডেফিনেটলি খেলবেন। টি-20 ইন্টারন্যাশনালসের হিস্ট্রিতে যেহেতু 139টা উইকেট তিনি পেয়ে গেছেন, বোঝাই যাচ্ছে তার স্টকটা কতটা হাই, এবং এই সময় এসে তিনি বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট একটা বোলার হয়ে যাবেন। পুরো এশিয়া কাপেই তিনি রাঙিয়ে ফেলতে পারেন যদি উইকেটগুলো তাকে খানিকটা সাহায্য করে। শাহিন শাহ আফ্রিদি রিসেন্ট ফর্ম খুব একটা ভালো নয়, তবে তার মূল যে শক্তির জায়গা সেটা হচ্ছে ফুল লেন্থ বোলিং, এয়ার সুইং করাতে পারেন, নতুন বলে উইকেট পাওয়াটাই তার মূল কাজ। এবং সেটার পর যখন ডেথ ওভার্সে আসেন, সেখানে খানিকটা দুর্বলতা আমরা দেখেছি তার, এই কারণে তার ইকোনমি রেট খানিকটা উপরের দিকে, সেই জায়গাটায় প্রায় 8 করে তিনি রান দিচ্ছেন ওভারঅল। ডেথ ওভার্সে খুব একটা সুনাম না কামাতে পারলেও তার নতুন বলের বোলিংটা পাকিস্তানের জন্য খুব ইম্পর্টেন্ট হবে অবশ্যই। ফজল হক ফারুকি বাংলাদেশের জম বলা যায় অনেক সময়, এবং বাংলাদেশ যেহেতু একই গ্রুপে পড়েছে আফগানিস্তানের সঙ্গে, তার বোলিংটা খুব দেখে শুনে খেলতে হবে। ফজল ফারুকি ডানহাতি বাহাতি দুই ধরনের ব্যাটারদের বিরুদ্ধে খুবই দারুণ বল করেন, উচ্চতা খুব একটা বেশি না থাকলেও তিনি বলটা সুইং করাতে পারেন, একটা নিপি বোলিং অ্যাকশন আছে, ওয়াইড অফ দ্য ক্রিজ থেকে এসে একটা অ্যাঙ্গেল তিনি তৈরি করেন এবং বলটা অনেক সময় ভেতরের দিকে ঢোকান, যেটা প্রতিপক্ষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এবং ফুল লেন্থে নতুন বলে বল করার পাশাপাশি ডেথ ওভার্সেও ফজল হক ফারুকি তার বোলিংটার ইম্প্রুভমেন্ট এনেছেন, এবং তাকে মেরে খেলা খুব কঠিন একটা ব্যাপার। পাওয়ার প্লের ভেতরে কিছু ইকোনমিক্যাল ওভার দিয়ে দেওয়া, ডেথ ওভার্সে এসে ইকোনমিক্যালি কিছু ওভার করে দেওয়া, সেটাতে কিন্তু মোটামুটি এক্সপার্ট হয়ে গেছেন ফজল হক ফারুকি, যেটা তার ইকোনমি রেট ডিকটেট করছে। মাত্র 6.70 তার ইকোনমি রেট, অসাধারণ। এবং সেই সাথে বিনুরা ফার্নান্ডো, আমার মনে হয় এই 5 জনের মধ্যে সবচেয়ে লোয়ার রেটেড ক্রিকেটার যদি বলতে হয় সেটা হচ্ছে বিনুরা ফার্নান্ডো। এবং তার যদিও এক্সপিরিয়েন্স রয়েছে, শ্রীলঙ্কা দলে তার মূল কাজটা আসলে উইকেট টেকিং হয় না, মূল কাজটা বেসিক্যালি ডিফেন্সিভ বোলিং এর ক্ষেত্রেই হয়, এবং নতুন বলে ডিসিপ্লিন রেখে বল করে যাওয়া, সেটাই তার মূল কাজ হয়। তবে বিনুরা ফার্নান্ডোর বেশ কিছু ভ্যারিয়েশন আছে, তার উচ্চতা আছে, যে হাইটটা ব্যবহার করে তিনি এক্সট্রা বাউন্স আদায় করতে পারেন, এবং সেটা দলের জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যায়। অন্যান্য যেসব ভ্যারাইটির বোলার আছে তাদের সঙ্গে একজন ডিসিপ্লিন বিনুরা ফার্নান্ডো, তাকেই কিন্তু শ্রীলঙ্কা রিসেন্ট টাইমে পিক করছে, ইভেন এহেড অফ মাথিসা পাথিরানা, যিনি কিনা আসলে এক্স ফ্যাক্টর। সুতরাং ডিসিপ্লিনের জায়গাটা ধরে রাখার কাজটা বিনুরা ফার্নান্ডো বেশ ভালোই করছেন শ্রীলঙ্কার জন্য। এবারে যদি আমরা চিন্তা করি এই 5 জনের মধ্যে আসলে বেস্ট কে হতে পারবেন, বেস্ট পারফরমেন্সটা কে দিতে পারবেন, বাংলাদেশের যেহেতু গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ আসলে আবুধাবিতে হবে, যেটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সেখানে আসলে বল খুব একটা বেশি গ্রিপ করার কথা না, এবং ডিউ ফ্যাক্টরের কারণে হয়তো ভেজা বলেও বল করতে হতে পারে। সেই জায়গার কিছু ফ্যাক্টরের কথা যদি চিন্তা করি, মুস্তাফিজ তার আইডিয়াল কন্ডিশনটা হয়তো পাবেন না, তবে সেখানেই তার অভিজ্ঞতাটাকে তিনি কাজে লাগাতে চাইবেন, তার ভ্যারিয়েশনটাকে কাজে লাগাতে চাইবেন। এবং আমার আশা অবশ্যই আছে যে মুস্তাফিজ বেশ ভালো বল করবেন, ইকোনমিক্যাল বোলিং করবেন, উইকেট তুলে নেবেন, বাংলাদেশের সাফল্যের পেছনে তার একটা বড় অবদান হয়তো থাকতে পারে। এবং তিনি যদি ভালো করেন, পুরোনো বলে স্পেশালি টাইট ম্যাচগুলো যদি বের করে নিয়ে আসতে পারেন আমাদের জন্য, আমার মনে হয় সেটা একটা বিশাল বড় ফ্যাক্টর হবে বাংলাদেশের সাকসেসের পেছনে। বিনুরা ফার্নান্ডো একটু চাপেই থাকবেন বলা যায়, এমনও হতে পারে তিনি শুরুটা করছেন, তবে পরবর্তীতে যদি তার ফর্ম ভালো না থাকে, অন্য কোনো বোলার তাকে রিপ্লেস করে ফেলতে পারলেন শ্রীলঙ্কায়, তাকেই সবচেয়ে দুর্বল মনে হচ্ছে র্যাঙ্কিং এর হিসেবে। এবং আর্শদীপ সিং অবভিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য বিজনেস অ্যাট দ্য মোমেন্ট, তার কিন্তু টপ উইকেট টেকার হয়ে যাওয়ার সম্ভাবনাটাও খুব প্রবল ভাবে আমি দেখতে পাচ্ছি। শাহিন শাহ আফ্রিদি, তাকে কম্পিট করতে হবে, তাকে ফাইট করতে হবে। তিনি যদি তার রেগুলার ফর্মে থাকেন, অবভিয়াসলি খুবই ডেঞ্জারাস একজন বোলার, তবে সুযোগ রয়েছে তারও টপ উইকেট টেকার হওয়ার, কারণ ইন্ডিয়া পাকিস্তান যে গ্রুপে আছে সেখানে দুটো দুর্বল দল রয়েছে, সেই দুটো দুর্বল দলের এগেনস্টে অবভিয়াসলি আর্শদীপ কিংবা শাহিন আফ্রিদি তারাও কিন্তু বেশি উইকেট নেওয়ার একটা সম্ভাবনা তৈরি করে ফেলবেন। ওভারঅল আমরা র্যাঙ্ক করে ফেলি, অনেক কথা হলো, র্যাঙ্ক করে ফেলি। হিসেব যদি ধরি, এই 5 জন পেসারের মধ্যে এই মুহূর্তে ফর্ম এবং পারফরমেন্সের বিচারে সবার উপরে রাখতেই হবে আর্শদীপ সিংকে, রিসেন্ট সময়ের বেস্ট পারফর্মার তিনি।
দ্বিতীয় স্থানে মুস্তাফিজুর রহমানকে রাখবো বাংলাদেশের, তৃতীয় স্থানে থাকবেন শাহিন শাহ আফ্রিদি, চতুর্থ স্থানে ফজল হক ফারুকী এবং শেষ পজিশনটায় বিনুরা ফার্নান্ডো। এই 5 পেসারের মধ্যে আমার র্যাঙ্কিং এর সঙ্গে আপনারা একমত না দ্বিমত পোষণ করছেন জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, এবং সেই সাথে এই 5 জনের মধ্যে সবচেয়ে বেশি উইকেট কে তুলে নেবেন এবারের এশিয়া কাপে সেই প্রেডিকশনটাও আপনারা দিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। ভালো থাকবেন সবাই।